শুরুর দৃশ্যে মিলো স্ট্যানফিল্ড নামে একজন ব্যক্তিকে দেখানো হয়েছে, যিনি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা অ্যাসোতে ভুগছেন। তাকে নিউ জার্সির একটি রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। কাছাকাছি একটি ফুলের দোকানে একজন মহিলার উপর নজর রাখছেন। এর মাঝে তিনি তার আশেপাশে ঘটে যাওয়া ঘটনার সময় সম্পর্কিত কিছু জটিল গণনাও করছেন বলে মনে হচ্ছে। মিলো একটি যাত্রীবাহী বাস, একটি গর্ত, একজন রাস্তার শিল্পী এবং দ্রুত গতিতে ছুটে আসা একজন সাইকেল আরোহীর দৃষ্টি আকর্ষণ করে। এই পর্যবেক্ষণগুলি অনুসরণ করে সে রাস্তা পার হয় এবং কৌশলগতভাবে স্থান নির্ধারণ করে। গর্ত সংলগ্ন একটি ডাকবাক্সের উপরে একটি কলম। এর কিছুক্ষণ পরেই তার পরিকল্পিত চেইন রিঅ্যাকশন ঘটে। একটি ট্যাক্সি গর্তের উপর দিয়ে ছুটে যায়, কলমের উপর জল ছিটিয়ে দেয়, যার ফলে কলমটি মাটিতে পড়ে যায়। এটি রাস্তার শিল্পীর দৃষ্টি আকর্ষণ করে, যিনি কলমটি তুলতে এগিয়ে যান। একই মুহূর্তে দ্রুতগামী সাইকেল আরোহী শিল্পীর সাথে সংঘর্ষ হয়, যার ফলে তিনি ডাকবাক্সে আঘাত করেন এবং কাছের ফলের স্ট্যান্ডে পড়ে যান। রাস্তায় বিশৃঙ্খলা দেখা দেয়, যার ফলে বাস চালক সহ সকলের মনোযোগ অন্যদিকে সরে যায়। ফলস্বরূপ সে ট্রাফিক সিগন্যাল লাল হয়ে যাওয়া লক্ষ্য করে না এবং রাস্তা পার হওয়া একই মহিলাকে ধাক্কা দেয়, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আর লোকেরা বলে যে গণিত বিপজ্জনক নয়। তার পরিকল্পনাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে তা নিশ্চিত করার পর মিলো ঘটনাস্থল থেকে চলে যায়। দৃশ্যটি তখন একজন এফবিআই স্পেশাল এজেন্ট অলিভিজা ডানহামের কথা বলে। তিনি হোমল্যান্ড সিকিউরিটির ফ্রিঞ্জ ডিভিশনে কাজ করেন, যিনি প্যারানরমাল ঘটনাগুলিতে বিশেষজ্ঞ। অলিভিজা ফ্রিঞ্জ সদর দপ্তরে প্রবেশ করার সাথে সাথেই মাথায় আঘাতের কারণে দীর্ঘ বিরতির পর কাজে ফিরে আসছে বলে মনে হচ্ছে। তার একজন সহকর্মী অফিসার, চার্লি, যিনি দলের তত্ত্বাবধায়ক, তাকে স্বাগত জানান। এরই মধ্যে সংস্থার প্রধান, ওয়াল্টারনেট বিশপ, অলিভিজার প্রত্যাবর্তন সম্পর্কে একজন ল্যাব সহকারী, ফিলিপ ব্রয়েলসের সাথে কথা বলছেন। ফিলিপ বলেছেন যে তিনি ফো লিভিজা নামে একজন ভণ্ড এবং তারা তাদের দলে একজন প্রতারককে অন্তর্ভুক্ত করতে পারে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। এখানে প্রকাশ পায় যে অফিসের ভেতরে থাকা অলিভিয়া আসল নয়। আসলে সে একজন প্রতারক যাকে আসল অলিভিয়ার জায়গা পূরণ করার জন্য আনা হয়েছে। এরপর ওয়াল্টারনেট ফোলিভিয়াকে এই মহাবিশ্বে রেখে আসল অলিভিয়ার স্মৃতি তার মধ্যে স্থাপন করার পেছনে তার উদ্দেশ্য প্রকাশ করে। সে দাবি করে যে ফোলিভিয়াই একমাত্র ব্যক্তি যে কোনো ক্ষতি ছাড়াই মহাবিশ্বের মধ্যে ভ্রমণ করতে পারে। ওয়াল্টারনেট কিভাবে তা করতে পারে তা বের করতে চায়। এর জন্য সে বলে যে তাকে বিশ্বাস করাতে হবে যে সে এখানেই আছে। ফিলিপ জিজ্ঞাসা করে যে তার নতুন পরিচয়ে যদি স্থায়ী না হয় তাহলে কি হবে, যার জবাবে প্রধান উত্তর দেন যে তার আর প্রয়োজন হবে না। এরপর চার্লি দলকে সংক্ষিপ্তভাবে জানান আপাতদৃষ্টিতে এলোমেলো বাস দুর্ঘটনা সম্পর্কে, যা তিনি দাবি করেন যে এই সপ্তাহে দুবার ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই ভুক্তভোগীর মৃত্যু হয়েছে। তারপর সে তার ক্রুদের ঘটনাস্থল তদন্তে যাওয়ার আগে সতর্ক থাকতে বলে। কিছুক্ষণ পরে এফবিআই দল দুর্ঘটনাস্থলে পৌঁছায় এবং কোনো সূত্র খুঁজে বের করার জন্য আলাদা হয়ে যায়। তদন্তটি লিঙ্কন লি নামে আরেকজন এফবিআই এজেন্টের নেতৃত্বে পরিচালিত হচ্ছে, যার মুখ পোড়া দাগের কারণে নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে। চার্লি দেহটি পরীক্ষা করে এবং তার আঙুলের ছাপ ব্যবহার করে তার আরও বিশদ বিবরণ সংগ্রহ করে। অবশেষে সে জানতে পারে মৃত মহিলার নাম জুলিয়ান ফোস্টার। এদিকে অলিভিজা বাস চালককে জিজ্ঞাসাবাদ করে, যিনি এই ঘটনায় হতবাক হয়ে যান কারণ তিনি এখনও পর্যন্ত কোনো পাখি বা প্রাণীকে আঘাত করেননি। একই সাথে এজেন্ট লি পরিবেশগত কারণের কোনো লক্ষণ পরীক্ষা করেন কিন্তু কিছুই খুঁজে পান না। যাই হোক, তিনি ঘটনাস্থলে একই বলপেন্ট কলমটি দেখতে পান। প্রত্যক্ষদর্শীদের সাথে জিজ্ঞাসাবাদের পর অলিভিজা এজেন্ট লির কাছে যান এবং তাকে বলেন যে স্থানীয় শিল্পী কলমটি তুলতে ঝুঁকে পড়েছিলেন। সেই সময় তিনি সাইকেল আরোহীর সাথে সংঘর্ষে পড়ে যান এবং পড়ে যান ফলের দোকানে। এই কথা শুনে এজেন্ট লি অনুমান করেন যে কলমটি মূল উপাদান যা প্রতিক্রিয়ার একটি ধারাবাহিকতা তৈরি করে, যা শেষ পর্যন্ত শিকারের মৃত্যুর দিকে পরিচালিত করে। পরের দিন ফ্রিঞ্জ সদর দপ্তরে এজেন্ট লি এবং চার্লি 2 দিনের মধ্যে ঘটে যাওয়া বাস দুর্ঘটনার মধ্যে একটি সংযোগ খুঁজে বের করার চেষ্টা করছেন। এজেন্ট লি প্রথম দুর্ঘটনার ছবিতে একই বলপেন্ট কলমটি দেখতে পান, যা তাকে আরও নিশ্চিত করে যে কেউ ঘটনাগুলির শৃঙ্খলটি সাজিয়েছে। এরপর তারা ফ্রিঞ্জ এজেন্সির একজন গণিতবিদের সাথে কথা বলতে যান, অ্যাস্ট্রিড, এবং তাকে ঘটনাগুলি সম্পর্কে জানান। যাই হোক, তিনি দাবি করেন যে কোনো মানুষ এই ধরনের ঘটনাগুলির শৃঙ্খলটি দুবার সম্পাদন করতে পারে না এবং এটিকে তার পক্ষে ঢালাই করতে পারে না। তাদের তর্কের মধ্যে আরেকটি অনুরূপ বাস দুর্ঘটনা ঘটে, যা অ্যাস্ট্রিডকে হতবাক করে দেয়। 2 মানে আপনি একটি বাসের সাথে ধাক্কা খাবেন। এফবিআই এজেন্টরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান এবং দেখতে পান যে এইবার ভুক্তভোগীরা এখনও বেঁচে আছেন। পাশ থেকে আসা লোকদের জিজ্ঞাসাবাদ করার পর তারা জানতে পারেন যে একটি কুকুর হঠাৎ রাস্তা পার হয়ে গেছে, যার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ঠিক তখনই
অলিভিজা লক্ষ্য করে যে একই ধরনের একটি বলপেন্ট কলম মাটিতে গড়িয়ে পড়ছে, যা তাকে বুঝতে দেয় যে ঘটনার শৃঙ্খল এখনও শেষ হয়নি। তিনি চারপাশে তাকান এবং একটি ওভারহেড ব্রিজ থেকে একটি সন্দেহজনক মিলোকে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখেন। কিছুক্ষণ পরে ইয়ারবাড পরা একজন লোক রাস্তা পার হওয়ার জন্য এগিয়ে যায়, কিন্তু তখনই একটি আসন্ন অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দেয়। আমার মনে হয় প্যারামেডিককে তার কোটায় আঘাত করতে হয়েছিল। তার সন্দেহ নিশ্চিত হওয়ার পর অলিভিজা তার দলকে সতর্ক করে এবং মিলোর দিকে দৌড়ে যায়। এটা দেখে পরবর্তী ব্যক্তি তাৎক্ষণিকভাবে আরও একটি সিরিজ গণনা করে এবং সেতু থেকে একটি সাইকেল ছুঁড়ে ফেলে। এর ফলে একটি বাস তার পথ পরিবর্তন করে ওভারহেড ব্রিজের ঠিক নিচে গাড়ি চালাতে বাধ্য হয়। অলিভিজা তাকে বন্দুকের মুখে ধরে আত্মসমর্পণের হুমকি দেয়, কিন্তু মিলো সেতু থেকে লাফিয়ে বাসের ছাদে নেমে পালিয়ে যায়। মিলো বাসের ফিসফিসানিকারী। এই ঘটনার পর মিলো বাড়ি ফিরে তার বোন ম্যাডেলিনকে তার জন্য চিন্তিত দেখতে পায়। সে তাকে বলে যে হাসপাতাল থেকে তার কাছে অসংখ্য ফোন আসছে, কিন্তু সে তাকে উপেক্ষা করে। তারপর সে তাকে আত্মসমর্পণ করতে রাজি করানোর চেষ্টা করে, দাবি করে যে সে অনেক দূর এগিয়ে গেছে। যাই হোক, মিলো তার কাজগুলো আগে থেকেই অনুমান করে এবং তার বাক্যগুলো সম্পূর্ণ করে কার্যকরভাবে তাকে চুপ করিয়ে দেয়। কিছুক্ষণ পরেই ম্যাডেলিন তাকে একটি ছোট প্লাস্টিকের ঘোড়ার খেলনা দেখায়, যা তাদের মায়ের কাছ থেকে একটি স্মারক। এতে সে অস্বস্তি বোধ করে এবং সে চলে যায়, বলে যে এটি এখন অপ্রাসঙ্গিক। অন্যদিকে এজেন্ট লিকে তার নিয়মিত তাকের পরীক্ষার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পোড়া ঘরে প্রবেশ করার আগে সে অলিভিজাকে তার নির্দেশ মেনে ৩ জন ভুক্তভোগীর মধ্যে মিল খুঁজে বের করার দিকে মনোনিবেশ করতে বলে। ঘটনাক্রমে অলিভিজা সদর দপ্তরে ফিরে আসে এবং দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলতে শুরু করে। কিছুক্ষণ পরিদর্শনের পর সে ৩ জন ভুক্তভোগী এবং একটি মেডিকেল সেন্টারের মধ্যে সম্পর্ক আবিষ্কার করে। তারা ৩ জনই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সেন্টারের সাথে সম্পর্কিত ছিল। সে তার আবিষ্কার চার্লির সাথে ভাগ করে নেয় এবং দুজনেই তৎক্ষণাৎ এই মেডিকেল সেন্টারে চলে যায়। সেখানে পৌঁছানোর পর অলিভিজা লক্ষ্য করে যে একদল রোগী একই বলপেন্ট কলম ব্যবহার করছে, কারণ তারা ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে অক্ষম। আইপ্যাড পড়ে তাদের চোখ পাগল করে তোলে। তারা ডাক্তার লেভিনের সাথে দেখা করে, যিনি বাস দুর্ঘটনার শিকার ৩ জনকেই চিনতে পারেন। ভুক্তভোগীদের সম্পর্কে কিছু তথ্য জানানোর পর লেভিন ব্যাখ্যা করেন যে তারা মানসিকভাবে প্রতিবন্ধী রোগীদের বুদ্ধিমত্তা বৃদ্ধির জন্য পরীক্ষামূলক প্রক্রিয়ার মাধ্যমে সাহায্য করছেন। তিনি তাদের রোগীদের ভিডিও ফুটেজও দেখান, যেখানে অলিভিজা মিলোকে দেখতে পান। তার সম্পর্কে জিজ্ঞাসা করার পর লেভিন উত্তর দেন যে তিনি তাদের রোগীদের একজন, যিনি একই ওষুধের পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছিলেন, যা তার আইকিউ দ্রুত বৃদ্ধি করেছিল। তিনি আরও বলেন যে মিলোকে তার বোনের তত্ত্বাবধানে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছিল এবং পরীক্ষামূলক প্রক্রিয়াটি বিপরীত করার জন্য তাকে ফিরে আসার কথা ছিল। কিন্তু এখন সে তাদের ডাকে সাড়া দিচ্ছে না এবং সে তার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে, এমন সকলকে হত্যা করছে। মিলোর বোন সম্পর্কে জানার পর এফবিআই এজেন্টরা তাকে দেখতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের অজান্তেই মিলো অলিভিজার উপর কড়া নজর রাখছে, তার প্রতিটি গতিবিধি লক্ষ্য করছে এবং তার পরবর্তী পদক্ষেপের পূর্বাভাস দিচ্ছে। পরে চার্লি এবং অলিভিজা মিলোর বাড়িতে পৌঁছায়, যেখানে ম্যাডেলিন তাদের স্বাগত জানায়। তারা তাকে মিলোর অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু সে তাদের সম্পর্কে অজ্ঞ বলে দাবি করে। সে কিছু লুকিয়ে আছে বুঝতে পেরে এজেন্টরা তাকে তার অপরাধ সম্পর্কে এবং তাকে মুক্তভাবে ঘোরাফেরা করতে দেওয়া কতটা বিপজ্জনক তা জানায়। চার্লি মিলোর ঘর অনুসন্ধান করতে যাওয়ার সময় অলিভিজা তার প্রজাত বোনের কথা শেয়ার করে, প্রকাশ করে যে তারা কিভাবে একে অপরের যত্ন নিত। এটি ম্যাডেলিনকে তার ভাই সম্পর্কে আরও বিস্তারিত জানাতে যথেষ্ট সান্ত্বনা দেয়। সে ব্যাখ্যা করে যে মিলো অসংখ্য ঘটনার ফলাফল, এমনকি ক্ষুদ্রতম বিবরণ পর্যন্ত, ভবিষ্যদ্বাণী করতে সক্ষম এবং সে তা করতে পারে। মিলোর একাগ্রতা ভেঙে দেয় কেবল তাকে খেলনা ঘোড়াটি দেখিয়ে। যখনই সে বুলসিকে দেখে, সে একটি উডি পায়। অলিভিজা অবশেষে তাকে তার জানা সবকিছু প্রকাশ করতে রাজি করায়, জোর দিয়ে বলে যে তারা বেসামরিক লোকদের পাশাপাশি মিলোর নিরাপত্তার জন্য উদ্বিগ্ন। এরপর ম্যাডেলিন তাকে একটি চিরকুট দেয়, যেখানে মিলো বর্তমানে যে হোটেলে অবস্থান করছে তার অবস্থান প্রকাশ করা হয়। এরপরে অলিভিজা এবং চার্লি অ্যাস্ট্রিডের সাথে মিলোকে কিভাবে বন্দী করা যায় সে সম্পর্কে পরিকল্পনা নিয়ে আলোচনা করে। যাই হোক, তারা শীঘ্রই বুঝতে পারে যে কোনো পরিকল্পনাই ব্যর্থ হবে, কারণ সে তাদের প্রতিটি পদক্ষেপ নিতে পারে। ফলস্বরূপ তারা কোনো ব্যাকআপ ছাড়াই সরাসরি হোটেলের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমি জানি না এটি কিভাবে সাহায্য করবে, তবে তারাই সবচেয়ে ভালো জানে। এরই মধ্যে মিলোকে তার হোটেল রুমে দেখা যায়, জানালা দিয়ে নিচে তাকিয়ে আগামী কয়েক মিনিটের মধ্যে কী ঘটতে চলেছে তা কল্পনা করে। তার ক্ষমতা দিয়ে সে ভবিষ্যদ্বাণী করে যে অলিভিজা এবং চার্লি শীঘ্রই আসবে এবং তারা তাকে তাড়া করবে। সে আরও হিসাব করে যে সে অলিভিজাকে একটি নির্মাণস্থলের চিহ্নিত অঞ্চলে প্রলুব্ধ করে হত্যা করতে পারে, যেখানে বাতাস খুব পাতলা এবং
সিমেন্টের ইটের ভারে তাকে পিষে ফেলা। ঠিক যেমনটি সে ভবিষ্যদ্বাণী করেছিল, 2 এফবিআই এজেন্ট হোটেলে পৌঁছে মিলোকে রাস্তায় তাদের জন্য অপেক্ষা করতে দেখে। তারপর সে নির্মাণের দিকে দৌড়ে যায়, যখন এজেন্টরা তাকে তাড়া করে। অলিভিয়া, যে পাতলা বাতাসের অঞ্চলের জন্য সতর্কীকরণ চিহ্নগুলি সম্পর্কে অবগত নয়, রেসপিরেটর লাগানোর জন্য থামার পরিবর্তে এর মধ্য দিয়ে দৌড়ে যায়। এটি আসলে মিলোর হিসাব ভুল করে। সে ভাবেনি সে এত বোকা হবে। এছাড়াও সে সিমেন্টের তৈরি ইটের স্তূপও এড়িয়ে যায়, যা মিলো ধরে নিয়েছিল তাকে পিষে ফেলবে। খলনায়ক দেখে হতবাক হয়। তার হিসাব ভুল হচ্ছে এবং শেষ পর্যন্ত সে ধরা পড়ে। এই সময়ে অলিভিয়া অক্সিজেনের মাত্রা কম থাকার কারণে প্রায় শ্বাসরোধ করে ফেলে, কিন্তু সৌভাগ্যবশত চার্লি ঠিক সময়ের মধ্যেই এসে তাকে শ্বাসযন্ত্রের যন্ত্র দিয়ে সাহায্য করে। এই ঘটনার পর চার্লি অলিভিয়াকে জিজ্ঞাসা করে যে সে রেসপিরেটর লাগানোর জন্য থামেনি কেন, যার জবাবে সে বলে যে সে সতর্কীকরণ চিহ্নটি চিনতে পারেনি। পরে অলিভিয়া ম্যাডেলিনকে হাসপাতালে নিয়ে আসে, যেখানে মিলোকে একটি সুপার কম্পিউটারের সাথে যোগাযোগ করতে দেখা যায়। ডাক্তারের মতে, মিলোর মস্তিষ্কে এগ বুস্টিং ড্রাগটি অনেক দিন ধরেই আছে, যার ফলে তারা বিপরীত প্রক্রিয়াটি সম্পাদন করতে অক্ষম। এখন তার মন এতটাই উন্নত হয়ে গেছে যে কেবল মেশিনই তার চিন্তাভাবনা বুঝতে পারে। এই খবরে দুঃখিত হয়ে ম্যাডেলিন ঘরের ভেতরে যায় এবং খেলনা ঘোড়াটিকে তার ভাইজের সামনে রেখে যায়। সেই সন্ধ্যায় অলিভিয়া তার জায়গায় থাকে যখন সে অন্য মহাবিশ্বের তার প্রেমিক পিটারের দর্শন পায়। সে তাকে বলে যে সে এই মহাবিশ্বের নয়। তার দাবির সমর্থনে সে স্মরণ করিয়ে দেয় যে এই মহাবিশ্ব সম্পর্কে তার জ্ঞানের অভাব কিভাবে তার জীবন আগে বাঁচিয়েছিল। তার মতে, যদি সে সতর্কতার সংকেতগুলি চিনতে পারত এবং সেখানেই থামত, তাহলে সে মারা যেত। পিটার তাকে তার সমস্ত স্মৃতি মনে করার চেষ্টা করার জন্য উৎসাহিত করে এবং অদৃশ্য হওয়ার আগে তাকে চুম্বনও করে। এই ধরনের আরও ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন, বিজ্ঞপ্তি চালু করুন এবং চ্যানেলটিকে সাহায্য করার জন্য একটি লাইক দিন। দেখার জন্য আপনাকে ধন্যবাদ।